আচ্ছা, গুড মর্নিং স্টুডেন্টস। তো আজকে আমরা হাউস ওয়্যারিং এর যে নিউমেরিক্যালটা করছিলাম, আগের দিন আমাদের লাস্ট করানো যেটা হয়েছিল সেটা কি, যারা ক্লাসে ছিলে, রাকেশ, হ্যাঁ আগের স্যার, দিন কি করেছিলাম? ওই ফ্লোর প্ল্যানটা হয়ে গিয়েছিল। ওই হুম, লাস্টের যে ওই দুটো লাইট বাকি ছিল। দুটো লাইট বাকি ছিল। তুই লাস্ট ক্লাস কবে করেছিস? কোনটা অবধি হয়েছিল আমাদের? ফেজ অবধি হয়েছিল। হ্যাঁ স্যার, ফেজ অবধি হয়েছিল। হুম, আজকে আমাদের নিউট্রালের ক্যালকুলেশনটা হবে, ঠিক আছে? কিন্তু অ্যাটেন্ডেন্স এত কম কেন? আচ্ছা, ঠিক আছে, শুরু করছি। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে কি? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে, ঠিক আছে। তো আজকে আমরা নিউট্রাল ক্যালকুলেশনে যাব। ফেজের ক্যালকুলেশন আমরা আগের দিন করেছিলাম। আর আমি যেটা বলেছিলাম যে এখানে এখানে যে এই ওয়্যারিংটা আছে, এই ওয়্যারিং ডায়াগ্রামটা আমাদের করার দরকার নেই, ঠিক আছে? এই ওয়্যারিংটা আমার না করলেও চলবে, এটা করতে হবে না, কারণ এটা করার সময় পাবি না বা এটা তোদের প্রয়োজনও নেই। তো শুধু সিঙ্গেল লাইন ডায়াগ্রাম করতে হবে আর কি করতে হবে, ক্যালকুলেশন গুলো করতে হবে। এবার আসছি লেন্থ অফ দ্য নিউট্রাল ওয়্যার, এই ক্যালকুলেশনে। প্রথমে আমি একটু বলে নিই যে আমরা এখানে যে অঙ্কটা করছি, এই অঙ্কটায় যেটা মানে সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটা, আমি একটুখানি পেন্টে দেখাই জিনিসটা। এই যে হাউস ওয়ারিং করতে গিয়ে আমরা যেটা দেখবো, ধর এটা একটা সুইচ বোর্ড। খুব ভালো করে শুনবি কথাটা। সবাই সবাই শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, ইয়েস স্যার। এটা এটা হচ্ছে আমার জাংশন বক্স। এটা আমি কাজটা পরে বলছি। আর ধর এটা সুইচ বোর্ড। সাপোজ দ্য সুইচ বোর্ড, এখান থেকে দুটো তার নিয়ে যাওয়া হয়েছে। সাপোজ ধরলাম এটা ফেজ। আচ্ছা, আচ্ছা, এটা ধর ফেজ, আর এটা ব্লু দিচ্ছি, এটা নিউট্রাল। এখানে সুইচ বোর্ডে এই সুইচ বোর্ডে আমার কি করতে হবে, কিভাবে আমি কানেক্ট করব সুইচ বোর্ডে? দুটো ধর পয়েন্ট আছে সুইচে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আর এখানে ধর একটা ল্যাম্প আছে। ছবিটা আমি আগেও এঁকেছি, তো আমি আরেকবার আঁকছি। এটা একটা ল্যাম্প আছে, এই হচ্ছে ল্যাম্পের হোল্ডার।
তো এখান থেকে আমরা এই জাংশন বক্স থেকে কি করব, এই ফেসটাকে কাটবো। সাপোজ এই নিয়ে এলাম ফেসটাকে, আমি এইভাবে আঁকছি সুবিধার জন্য। এখানে কানেক্ট করলাম, সুইচটা আছে এই এই জায়গায়, সুইচটা অন আছে, অফ আছে। এখান থেকে লাইনটা নেব, নিয়ে আবার কি করব, একই রকম ভাবে এখান দিয়ে তুলবো। আবার এই জাংশন বক্সের ভেতরে নিয়ে আসবো, নিয়ে এসে এখান থেকে দেব কোথায়, এই ল্যাম্পের, এটা ধর সাপোজ একটা টার্মিনাল, আর একটা টার্মিনাল কানেক্ট হবে কোথায়, আর একটা টার্মিনাল কানেক্ট হবে আমার এই ল্যাম্পের নিউট্রাল। বোঝা গেল এটা? এবারে এখানে আমি সাপোজ একটা সকেট এঁকেছি, সকেট, স্ট্রিপিং সকেট আছে। তাহলে কি হবে, এই ফেস থেকে লাইনটা যাবে, ধর এটা ফেস, সকেটে কোন দিকে কি থাকে, ডান দিকে থাকে কি ফেস। তাহলে আমি ধর এই দিলাম এখানে, এই ফেস দিলাম। আচ্ছা, এটা কি আর্ট, তাহলে এই ধর ওপর দিয়ে আর্ট ওয়্যার গেছে, আমি আর্ট ওয়্যারটা ব্ল্যাক দিয়ে দিচ্ছি। আর্ট ওয়্যার কিন্তু ওয়্যারিং এর সঙ্গে টাচ হবে না, বাইরের দিক দিয়ে যাবে, কিন্তু এখানে আমাকে ভেতরে ঢোকাতে হবে আর্ট ওয়্যারটাকে, তাহলে তো আমি লাইনটা নিয়ে যেতে পারবো না। আমি একটা জাস্ট এঁকে দেখাচ্ছি জিনিসটা, কারণ আছে এটা আঁকার, ভালো করে দেখবি, না বুঝতে পারলে আমাকে কোশ্চেন করবি। এই ধর আর্ট এসছে, এবার আসছে নিউট্রালটা। এই যে নিউট্রালটা আছে, নিউট্রালটা কিভাবে হবে, নিউট্রালটাকে আমি এখান থেকে কাটবো, এই কাটলাম সাপোজ, আমি জাস্ট বোঝানোর জন্য আঁকছি তাই এর উপর দিয়ে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, পাশাপাশি যাওয়ার কথা এগুলো, কিন্তু আমার আঁকাটা বোঝানোর জন্য আমি এইভাবে নিয়ে যাচ্ছি। এই আমি নিউট্রালটা এখানে কানেক্ট করলাম, তাহলে এটা কি হলো আমার সকেট। তাহলে ধর এই সুইচটা এই সকেটের সুইচ, ঠিক আছে, মানে এখানে যদি আমি প্লাগ পয়েন্ট লাগাই, এটা 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 সকেটের সুইচ না, এটা হচ্ছে আমার এই ল্যাম্পের সুইচ, এর সঙ্গে আমি একটা সুইচ লাগাতে পারি, আমি এই সকেটের সঙ্গে আবার একটা সুইচ লাগিয়ে দিলাম জাস্ট এখান থেকে, আর তার সঙ্গে নিউট্রালটাকে ফাঁকা রেখে দিলাম, নিউট্রালটার সঙ্গে কিছু কানেক্ট করলাম না, তাহলে কি হবে, এই এর সঙ্গে যে ল্যাম্প বা কিছু লাগাবো সেটাকে অন অফ করতে পারবো। আমি জাস্ট সকেটে একটা পয়েন্ট করেছি, তার সুইচটা আমি এখানে দেখাইনি। এবারে যেটা ব্যাপার হচ্ছে, এই যে ল্যাম্পটা আছে, এইটা এই সুইচটা কিন্তু এটার, তার মানে আমি বুঝতে পারছি কি এই যে জেবি और जंक्शन बॉक्स এর কাজ কি, কে বলতে পারবে এর কাজ কি? এই জাংশন বক্সে জাংশন করছি আমি, সেটা ফেজের জাংশন হতে পারে, নিউট্রালের জাংশন হতে পারে, সরি ফেজের জাংশন হতে পারে, আবার এটা তো কন্টিনিউয়াস আর্থ ওয়্যার, এটা আর্থ ওয়্যারটা বাইরে দিয়ে যাচ্ছে, আবার এটা আর্থ ওয়্যারেরও জাংশন হতে পারে, যে কোনো কিছুর জাংশন হতে পারে এই জাংশন বক্স। তার মানে এই জাংশন বক্স যদি আমি লাগাই, তাহলে আমি কি করতে পারবো, কন্টিনিউয়াস ওয়্যারকে ধর আমার ডাইরেক্ট সুইচ থেকে নিয়ে এসে আবার সুইচ থেকে বার করতে হবে না, আমি এই জাংশন বক্স থেকে কেটে 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 তারগুলোকে আনতে পারবো। এইটুকু ক্লিয়ার হলো কি, আগে বল। আমি তোদের অ্যান্সার চাই, ক্লিয়ার হয়েছে এটা, আগে এইটুকু বল। হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এবারে যেটা আমি প্রতিদিন ক্লাসেই দেখছি 12 জন আমাকে নিয়ে, 12 জনের বেশি আমি ক্লাসে দেখতে পাই না, জানি না এটা কারণটা কি। ঠিক এই কটা নাম, এই কটা মুখই ক্লাসে প্রেজেন্ট,
তার মানে জাংশন বক্স প্রোভাইড করার উদ্দেশ্যটা কি? হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ জাংশন বক্স? টু ইউজ লেস অ্যামাউন্ট, এইগুলো কিন্তু বই লেখা থাকবে না, আমি বারবার বলছি, আমি জানি না এরকম অদ্ভুত রিয়াকশনের কারণ কি। টু ইউজ লেস অ্যামাউন্ট অফ কন্ডাক্টর, এটা হচ্ছে জাংশন বক্স ইউজ করার কারণ নাম্বার 1। এটা হচ্ছে যদি আমি বলি অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজটা কি জাংশন বক্স ইউজ করার, কেউ বলতে পারবে? আশা করি প্রত্যেকের বলা উচিত। একটা ডিসঅ্যাডভান্টেজ অন্তত কেউ বলতে পারবে জাংশন বক্স ইউজ করার? এনিওয়ান? কি হবে জাংশন বক্স ইউজ করা মানে কি? বেসিক্যালি আমি কি করছি এখানে, কি করছি, এগুলোকে কি বলে, এগুলোর নাম কি? জাংশন করা হচ্ছে। জাংশন করা হচ্ছে তো বোঝাই গেল জাংশন বক্স। ইলেকট্রিক্যাল নাম কি এগুলোর? এই জায়গাগুলো ইলেকট্রিক্যাল নাম কি? এগুলো নোড। নোড। নোড কেন ইউজ করা হয়? প্যারালাল অপারেশনের জন্য। প্যারালাল অপারেশন? না, একটা নোড মানে যে নোড অ্যানালিসিস, যেটা মানে নোড কি হয়, নোডের কাজ কি? ভোল্টেজটা সেম থাকছে আর কারেন্টটা ডিভাইড হয়ে যাচ্ছে। কারেন্টটা ভোল্টেজ দিয়ে আমি কিছু কথা বলবো না, কারেন্ট ডিভাইড করার জন্য। ভেরি গুড, কারেন্ট ডিভাইড। কারেন্ট ডিভাইডেড হচ্ছে। তাহলে নোড মানে কি? একটা জাংশন, তুই আগেই বলেছিস। জাংশন বা নোডের বানানোর ডিসঅ্যাডভান্টেজটা কি জানিস? সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ, যখনই আমি এটাকে আর একটা জিনিসও বলা হয় ট্যাপিং। এটাকে কি বলা হয়? ট্যাপিং বা ট্যাপ। আমরা একটা জিনিস খুব ভালো করে জানবো, এই যে ট্রান্সমিশন লাইনকে কি লাইন বলে বলতো? ট্রান্সমিশন লাইনের একটা নাম আছে, কি নাম? আরেকটা নাম ট্রান্সমিশন লাইনে, আরেকটা নাম কি? এইচভি লাইন। এইচভি তো হতে পারে না, ইএইচভি হতে পারে, এক্সট্রা হাই ভোল্টেজ হতে পারে। কি নাম? হাই ভোল্টেজ লাইন। হাই ভোল্টেজ মানে তো, যে হাই ভোল্টেজ কি ট্রান্সমিশন লাইন 11,000 ভোল্টেজের উপরই হতো হাই ভোল্টেজ। এইগুলো কিন্তু এক্সপেক্টেড তোদের কাছ থেকে অ্যান্সার গুলো। আমার প্রত্যেকটা কথা বলার পেছনে কারণ আছে, আমি এমনি এমনি বলছি না এই এস্টিমেট পড়াতে গিয়ে। ফিডার লাইন, এই নামটা শুনেছিস? হ্যাঁ স্যার। ফিডার মানে কি? ফিডার মানে হচ্ছে যেখানে, সরি ডবল ই হবে, ফিডার লাইন। ফিডার লাইন মানে কি? ফিড করানো মানে কি? খাওয়ানো। এটা মানে হচ্ছে কি? খাওয়ানো। তো এই যে ফিড করানো বা খাওয়ানো যেটা বলছি, মানে ফিডার লাইন মানে কি? এই যে যেটা টাওয়ার হয়, ট্রান্সমিশন টাওয়ার, এই আমার ক্রস আর্ম আছে, এই ডিস্ক টাইপ ইনসুলেটর আছে, এখান দিয়ে তারগুলো গিয়েছে এইভাবে। এর মধ্যে কোনো রকম ডিস্ট্রিবিউশনের কোনো ব্যাপার নেই, মানে নোড নেই, লাইনটা কোনো জায়গায় ডিভাইডেড হয়নি, ট্যাপিং হয়নি, শুধু লাইনে আমি পোটেনশিয়াল ডিফারেন্স দিয়েছি বা কারেন্ট দিয়েছি, কারেন্ট ফ্লো করেছে, পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করেছি, কারেন্ট ফ্লো করেছে। কোনো জায়গায় ডিস্ট্রিবিউশন হয়নি, অনলি ফিড করানো হয়েছে, অনলি খাওয়ানো হয়েছে, তাই এটাকে ফিডার লাইন বলা হয়। এই জন্য তোরা যখন ট্রান্সমিশন লাইনে লস পড়িস, তিনটে লস পড়িস তো। লং ট্রান্সমিশন লাইনে কি কি লস হয়? একটা রেজিস্ট্যান্সের জন্য হয়, একটা ইন্ডাকটেন্সের জন্য হয়, একটা ক্যাপাসিটেন্সের জন্য হয়, তাই তো? এই রেজিস্টিভ ড্রপটাকে কিন্তু খুব বেশি কনসিডার করা হয় না। এই রেজিস্টিভ ড্রপটা এই জন্যই বেশি কনসিডার করা হয় না, কারণটা কি? এখানে কোনো জায়গায় ট্যাপিং নেই। ট্যাপিং হওয়া মানে
আমি একটা লাইনে যত বেশি জয়েন করব, যত বেশি ট্যাপ করব, তত বেশি আমার কি হবে, আই স্কোয়ার আর লস। আমার একটা বদনাম আছে, আমি বলছি কথাটা, আমি এটা তোদের সিনিয়র স্টুডেন্টরাই বলে, আমি প্রতিটা ক্লাসে নাকি কথায় কথায় আই স্কোয়ার আর লস কথাটা নিয়ে আসি, তোরাও হয়তো বলিস। অ্যাকচুয়ালি কেন নিয়ে আসি আমি এই কথাটা, প্রতিটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাথায় রাখবি, যত সমস্যা, সমস্ত সমস্যার মূল হচ্ছে এই জিনিসটা, এই কম্পোনেন্ট, কপার লস। ফল্ট ইজ অলসো আ কপার লস, ফল্ট মানেও কপার লস, স্পার্কিং মানেও কপার লস, প্রত্যেকটা জিনিসই মানে হচ্ছে আই স্কোয়ার আর লস। ঠিক আছে, মানে আমি সেই কুমিরের গল্পের মতো সবাই বলে আমি প্রত্যেকটা কথায় কথা লাস্টে আই স্কোয়ার আর লস নিয়ে আসি ক্লাস, এটা আমি আগেও শুনেছি। আমার মানে এটা ভালোই লাগে, কারণ ওরা আমার ক্লাসটা ভালো করে করেছে, এটা বোঝা যায়। তো আই স্কোয়ার আর লস কথাটা এই জন্যই আমি নিয়ে আসি, কারণ আই স্কোয়ার আর লস হচ্ছে সমস্ত কিছু লাস্টে আমার আসছে সেই আই স্কোয়ার আর লস, কপার লস। তোরা দেখেছিস ইলেকট্রিক্যাল মেশিনের ক্ষেত্রে, ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, যে কোনো জায়গায়, যে আমাদের মাথা ব্যথার কারণ হচ্ছে এই রেজিস্টিভ ড্রপ। যে কোনো জায়গায় সার্কিট ব্রেকারের ক্ষেত্রেও তোরা দেখেছিস যে এই যে আর্ক কোয়েঞ্চিং করার কারণটা কি, স্পার্কিং হওয়া, ইলেকট্রিক আর্ক তৈরি হওয়া, তার পেছনেও কে আছে, দ্যাট রেজিস্ট্যান্স। তার মানে কি, যত বেশি আমি ট্যাপিং করব, এই ট্যাপিং বা যত জাংশন করব, তত কি হবে, এখানে আমার রেজিস্টিভ ড্রপ বাড়বে, এক কথায় লাইন এফিসিয়েন্সি কমবে। তো রেজিস্টিভ ড্রপ ইজ ইনক্রিজ। ড্রপ যদি বাড়ে, তাহলে আমার ধর বাড়িতে সাপোজ 1000 ওয়াট লোড আছে, ড্রপ বাড়া মানে কি, এখানে কি হওয়া, বেসিক্যালি আই স্কোয়ার আর মানে কি, ভি ইন্টু আই। তো দেখ সবকিছু কিরকম ইন্টারলিঙ্ক, ভি ইন্টু আই, ভি মানে আই ইন্টু আর, ইন্টু আই, আই স্কোয়ার আর। তার মানে কি, আমার এক কথায় পাওয়ার লস বাড়া। আমি বলেই দিয়েছি যে আমরা কনসিডার করে নেবো আমাদের হাউস হোল্ডের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর নিয়ারেস্ট টু দা ইউনিটি 1 পাওয়ার ফ্যাক্টরকে আমরা ধরে নেব মোটামুটি। কারণ কি, বাড়িতে ম্যাক্সিমাম রেজিস্টিভ লোড চলে, বা আমি ফ্যানের কথাটা যদি নাও ধরি, ফ্যানের ওয়াটেজটা কম হয়, যদি আমি বাকি যত লোড আছে সবটা ধরে নিই, পাম্প আর ফ্যান বাদ দিয়ে, তাহলে দেখা যাবে, আমি নিয়ারলি বলেছি, পুরোপুরি রেজিস্টিভ না, প্রায় 0.8 ল্যাগিং টু 1 এই পাওয়ার ফ্যাক্টর থাকে আমাদের হাউস হোল্ডে, কাছাকাছি, অনেক কাছাকাছি ধরছি। তার মানে কি, যত আমি এই জাংশন বা নোড বাড়াবো, রেজিস্টিভ ড্রপ বাড়বে, মানে আমার এই অ্যাপারেন্ট পাওয়ার লসটা বাড়বে, তাহলে টোটাল আমার ওয়াটেজ আমার বেড়ে যাবে, টোটাল লোড ক্যালকুলেশনে লোড বেড়ে যাবে, লোড বেড়ে গেলে লোড কারেন্ট বেড়ে যাবে, লোড কারেন্ট বেড়ে গেলে আমার এক কথায় আই স্কোয়ার আর লস বাড়বে, মানে আমার ভোল্টেজ, আমার পোটেনশিয়াল ড্রপ, আমার পাওয়ার লসটা বাড়বে। যার জন্য জাংশন বক্সকে আমরা প্রোভাইড করলাম না এখানে। কিন্তু এটাও আবার ঠিক, জাংশন বক্স লাগলে আমার তারটা কম লাগবে, তো জাংশন বক্স প্রোভাইড করতেও পারি। আমার এখানে যেহেতু জাংশন বক্স প্রোভাইড করতে বলেনি ওয়্যারিং এর ক্ষেত্রে, তাই আমি করবো না, যদি বলতো তাহলে করতাম, এখানে বলেনি, যদি বলে দেয় সেক্ষেত্রে কিন্তু আমাকে জেবি অর জাংশন বক্সকে প্রোভাইড করতে হবে। তার মানে আমি এটা বুঝতে পারছি, যদি এখানে জাংশন বক্স প্রোভাইড আমি না করি, আমার এতগুলো কথা বলার পেছনে একটাই আছে, নিউট্রাল ক্যালকুলেশন। এত কথা যে আমি বলছি তার পেছনে একটাই কারণ, এই কথাগুলো কিন্তু যদি কেউ না শোনে, তাহলে তাকে ওই পুরো ক্লাসটার রেকর্ডিংটা শুনতে হবে। আমি যদিও প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং দিয়ে দিচ্ছি, কিন্তু কারোর ধৈর্য থাকবে না 1 ঘন্টা একটা ক্লাসের রেকর্ডিং শোনার, যার জন্য ক্লাসটা করার দরকার আছে। বা এটাও হতে পারে কারোর কোনো কোশ্চেন অ্যারাইজ করতে পারে মনের মধ্যে, যেটা তারা ক্লাস ছাড়া সেভাবে করতে পারবে না। তো এখানে যদি আমি ধরি একটা এই একই রকম সুইচ বোর্ড, একটা ফেজ নিউট্রাল দুটোই লাগবে আমার, ধর এই ল্যাম্প আছে, এখানে এখানে একটা সকেটও আছে, আর এখানে একটা সুইচ আছে, তাহলে কি করতে হবে, ফেজটা কি করতে হবে, ফেজ এই পুরো আনতে হবে, এখানে এই আনলাম, ফেজে ক্যালকুলেশন তো আমার হয়ে গেছে, আবার ডাইরেক্ট আমি একদম লোড অবধি দিয়ে দিলাম। নিউট্রালটা কি করতে হবে, নিউট্রালটা কিন্তু আমি কাট করতে পারবো না, নিউট্রালটাকেও আমাকে একই রকম ভাবে, আমি যদি দেখাই ব্লু দিয়ে নিউট্রালটা, আর্টটা আমি দেখাচ্ছি না, জাস্ট নিউট্রালটা দেখাচ্ছি। নিউট্রালটা কিন্তু আমি ডাইরেক্ট লাইনে দিতে পারবো না, ওই লাইটে আগে আমায় নিয়ে আসতে হবে কোথায়,
সাপোজ এখানে নিয়ে আসতে হবে সকেটে, ঠিক আছে? সকেট থেকে এবার নিয়ে আসতে হবে কোথায়? এই লাইন। মানে একটা নিউট্রালকেই আমি ঘুরিয়ে 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 নিয়ে যাবো, আমি কাটছি না কোনো জায়গায়। এখানে কি করেছিলাম, নিউট্রালটা লাইনটা ডাইরেক্ট নিয়ে চলে গেছিলাম এখানে, আর এখান থেকে কেটে জাংশন করে দিয়েছিলাম। এখানে সেটা সম্ভব হচ্ছে না যেহেতু জেবি নেই, তাই নিউট্রালটাকে এইভাবে ঘুরিয়ে 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 আমাকে প্রত্যেকটা, ধর এটা একটা লোড, তারপর ধর আরেকটা লোড আছে, সেই লোডেও আবার একই রকম ভাবে আমাকে সুইচ থেকে তো প্রত্যেকবারই ফেসটা আসবে। নিউট্রালটা কি করবো আমি, এই ধর সাপোজ এখানে আরেকটা লোড থাকবে, ধর আরেকটা লোড আছে, ধর এখানে একটা সুইচ আছে, আমি নীল দিয়ে আনছি, ঠিক আছে, সুইচ আছে। তাহলে কি করতাম, আবার এই এই যে লাইনটা, এই লাইনটা তো এখান থেকে এখানে চলে গেল, কোনো অসুবিধা নেই। আর এটা কি করতাম, ফেজের এই লাইনটাকে আমি এখানে তুলে দিতাম, এই তুলে দিতাম, ঠিক আছে? মানে ফেজ সুইচ বোর্ড থেকে আবার ফেজে যেত একটা। আর নিউট্রালটা কি করতাম, এপাশ থেকে ঘুরিয়ে নিয়ে এসে আবার এখানে, মানে যত লোড হবে প্রত্যেকটা লোড থেকে লোডের দিকে, মানে লোড ও সুইচ বোর্ডে ঢুকবে একবারই যখন সকেটের জন্য ঢুকছে। যদি সকেট না থাকে তাহলে সুইচ বোর্ডে ঢুকবেই না। জাস্ট লোড টু লোড, লোড টু লোড, লোড টু লোড, এইভাবে নিউট্রালটাকে আমি ঘোরাবো যদি আমার জাংশন বক্স না থাকে। বোঝা গেল ব্যাপারটা? Yes, sir. স্যার এখানে কি আমি ডিভাইড করছি না নিউট্রালটাকে, মানে না আগে করছি না তো, জাংশন বক্স লাগাইনি তো, ডিভাইডটা করবো কোথায়? আমি যদি একটা খোলা জায়গায় ডিভাইড করে দিই জাংশন বক্স না লাগিয়ে, তাহলে এটা সেফটি থাকবে না। এখানে যদি কেউ হাত দিয়ে দেয় বা এখানে লিকেজ হতে পারে, তাই জাংশন বক্স দিয়ে আমাকে এটাকে প্রোটেক্টেড করতে হবে বা ইনসুলেট করতে হবে। যদি না করি, তাহলে জাংশন বক্স যদি না থাকে, তাহলে আমার এই নিউট্রালটাকে ঘুরিয়ে 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 প্রত্যেকটা লোডে নিই। বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। স্যার তাহলে যদি বাল্বটা ওই হয়ে গেল, ওই নিউট্রালটা এবার কোথায় যাবে, মানে তো একদম শেষে যাবে, যত দূর অব্দি যাওয়ার, যতগুলো লোড আছে লাস্ট লোডে গিয়ে থেমে যাবে, আর যাবে না। নিউট্রালটা শুধুমাত্র লোডকে কানেক্ট করার জন্যই লাগানো হচ্ছে। নিউট্রালটা যাবে একদম লাস্ট অব্দি, যে কটা লোড আছে সে কটা লোড যাবে, তারপর আর যাবে না। ঠিক আছে, সার্কিটটা তো আমার রিটার্ন বার্তা পেতে হবে, এই জন্য নিউট্রালটাকে আমাকে করে লাগাতে হবে। আর এবার ধর এই যেটা আগের দিন আমি বলছিলাম, একে দিয়ে এখানে আরেকবার বলার সুযোগটা আছে যখন, এই ধর একটা ফেজ আছে আর এই ধর একটা নিউট্রাল আছে। দেখা গেল কি এরা দুজন থেকে গেছে একের সঙ্গে একজন, এরা টাচ হয়ে গেছে। টাচ হয়ে গেলে কি হবে, এই ধর ব্যাপারটা কি হয়, এটা তো লোড, বলার জিনিস অনেক কিছু থাকে যার জন্য আমি এই পেন ট্যাবে করাচ্ছি। নালে এই পিপিটি দিয়ে বা পিডিএফ করিয়ে আমার মতে যে সবটা বোঝানো যায় না, অন্তত বোর্ড ওয়ার্ক না করলে। বোর্ড ওয়ার্কের কোনো রকম মানে কি বলবো বিকল্প নেই। ধর এটা একটা লোড, এটা ল্যাম্প লোডকে এইভাবে দেখানো হয়, ঠিক আছে? ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, এ ধর ল্যাম্প লোড আছে আমার, ধর এটা ফেজ আছে, এই ফেজ, এই ধর নিউট্রাল। তাহলে দেখা গেল ফেজ থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, নিউট্রাল দিয়ে সেই 2 অ্যাম্পিয়ার কারেন্ট ব্যাক করছে। এর মাঝে আমি লাগিয়ে দিয়েছি কি, আরসিসিবি। আমি আরসিসিবি কথাটা আগের দিন বলছিলাম, আরসিসিবি কিভাবে কাজ করে। কি হবে, এই 2 অ্যাম্পিয়ার যাচ্ছে আরসিসিবির মধ্যে দিয়েও কি হবে, এর মাঝখানেটা মানে এটাকে এমন ভাবে লাগানো আছে যে এই 2 অ্যাম্পিয়ার যে কারেন্টটা গেল, এখান দিয়েও যে কারেন্টটা ফ্লো করবে, উল্টো দিক থেকেও সেই সেম কারেন্ট ফ্লো করবে। তাহলে আরসিসিবির মধ্যে ভেতরে যে রিলেটা আছে, দুটোর মধ্যে দিয়ে যদি 2 অ্যাম্পিয়ার মাইনাস 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে, তাহলে 0 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, আরসিসিবি রিলেটা ট্রিপ করবে না। এবার দেখা গেল কি কোনো রকম ভাবে ফেজের সঙ্গে নিউট্রালটা ঠেকে গেছে। তাহলে কি হবে, ফেজ দিয়ে তো 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, নিউট্রাল দিয়ে যে 2 অ্যাম্পিয়ার যাচ্ছে তার সঙ্গে আবার লিকেজ কারেন্টটা ফ্লো করবে, যেটা এই ফেজ থেকে আসছে। তাহলে দেখা গেল কি 2 অ্যাম্পিয়ার আর এখানে সাপোজ 4 অ্যাম্পিয়ার কারেন্ট হয়ে গেল। তাহলে আমি কত পাচ্ছি, 4 অ্যাম্পিয়ার মাইনাস 2 অ্যাম্পিয়ার করলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাচ্ছি। তাহলে এই মানে কি, কারেন্ট ঢুকছে এদিকে 2 অ্যাম্পিয়ার, আর ধর এখানে রিলেটা আছে, আর এদিক থেকে যাচ্ছে 4 অ্যাম্পিয়ার। তাহলে দুজনের মধ্যে মারামারি করে কত কারেন্ট যাচ্ছে, রিলের মধ্যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে,
রিলের মধ্যে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, রিলেটা ট্রিপ করে যাবে, রিলেটা ম্যাগনেটাইজড হবে, সার্কিটটাকে ট্রিপ করিয়ে দেবে, লাইনটা অফ হয়ে যাবে। এটাই হচ্ছে আরসিসিবির কাজ, আনব্যালেন্সড হয়ে গেলে। আমি এটা আগের দিন রিমেডিয়াল ক্লাসে বলেছিলাম যে আনব্যালেন্স তো কখনো সিঙ্গেল ফেজ লাইনে সম্ভব না। আমরা অ্যাকচুয়ালি আনব্যালেন্স বলতে যা বুঝি সেটা সিঙ্গেল ফেজ লাইনে সম্ভব না, এটা অনলি 3 ফেজ লাইনে সম্ভব। সিঙ্গেল ফেজ লাইনে আনব্যালেন্স বলতে বোঝানো হবে কি, ফেজের সঙ্গে যদি নিউট্রালটা থেকে যায়। 3 ফেজে আনব্যালেন্স বলতে কি বোঝানো হবে, 3 ফেজে যদি প্রত্যেকটা ফেজে লোড আমার চেঞ্জ হয়ে যায়, বা লোড ইম্পিডেন্স বা জেডএল যদি চেঞ্জ হয়ে যায়, আমার যদি সাপ্লাই ভোল্টেজ সেম থাকে, ভিএল সেম থাকে, যদি জেডএল গুলো চেঞ্জ হয়ে যায়, তাহলে আমার কি হবে, আইএল গুলো চেঞ্জ হয়ে যাবে। এই আইএল চেঞ্জ হয়ে যাওয়া মানে কি, লোডটা আমার কি, এই লাইনটা আমার আনব্যালেন্সড হয়ে যাবে, যেহেতু আই ইকুয়ালস টু ভি বাই জে। এটা তোরা জানিস, এটা আমি আর বলছি না। তো যাই হোক, এটা কথার মধ্যে এলো বলে আমি আরসিসিবিটা বলে দিলাম। তাহলে এটা হচ্ছে লাগানো হয় কারণটা কি, লাইনটাকে প্রোটেক্ট করার জন্য। আনব্যালেন্স যদি হয়ে যায় তখন এই নিউট্রালের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে শুরু করবে, বেশি কারেন্ট ফ্লো করবে। কারণটা কি, নিউট্রালের মধ্যে দিয়ে যদি সেম কারেন্ট ফ্লো করে, ফেজের থেকে নিউট্রালটা এক হয়, তাহলে কি হয়, যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটাই আবার উল্টো দিক থেকে ফ্লো করছে, তাহলে কি হয়, দুটো কারেন্ট নিউট্রালাইজড হয়ে যায়। কিন্তু যদি লিকেজ হয় তাহলে কি হবে, বেশি কারেন্ট ফ্লো করবে। যার জন্যই আরসিসিবি কে লাগানো হয়। আচ্ছা, এবারে আমরা নিউট্রাল ক্যালকুলেশনে চলে আসছি। নিউট্রাল নিয়ে যা বলার ছিল ডিটেলে বলা হয়ে গেছে। এবার দেখ, লেন্থ অফ দ্য নিউট্রাল ওয়্যার কি আছে, একদম সিম্পল। প্রথমে হচ্ছে দ্য মিটার বোর্ড টু মেন বোর্ড। আমি বারবার বলছি কি, নিউট্রাল এখানে কোনো জায়গায় আমি কাটবো না। নিউট্রাল সুইচ বোর্ডে দুবার ঢুকবে, একবার হচ্ছে আমার ঢুকবে, এই দুবার ঢুকবে মানে দুটো সকেটের ক্ষেত্রে ঢুকবে, আর কখনো ঢুকবে না। দুটো সুইচ বোর্ড আছে এখানে, একটা হল ঘরে আছে, একটা তার পাশের ঘরে আছে। এই দুটো সুইচ বোর্ড আমার দুটো হল ঘরে, এই দুটো রুমের জন্য দুটো সকেট আছে, দুটো সকেটের নিউট্রালটা শুধুমাত্র ঢুকবে, আর কোনো জায়গায় নিউট্রাল আমার সুইচে ঢুকবে না। তাহলে প্রথমে আসছে কি, মিটার বোর্ড টু মেন বোর্ড। আমাকে তো আনতে হবে, মিটার থেকে তো নিউট্রালটাকে আনতে হবে। তাহলে মিটার বোর্ড থেকে মেন বোর্ডের ডিস্টেন্স কত, সেম আমরা জানি কত, এখানে 0.2 মিটার, এটা জানি আমরা, এটা একই একই আছে, কোনো অসুবিধা নেই। মেন বোর্ড টু ফ্যান পয়েন্ট এফ, খুব ভালো করে দেখ, মেন বোর্ড মানে মেন সুইচ বোর্ড, মেন সুইচ বোর্ড থেকে ডাইরেক্ট আমি ফ্যানে চলে গেলাম। কেন ডাইরেক্ট ফ্যানে চলে গেলাম, আমি বারবার বলছি যে সুইচে ঢুকবে না। আমি চলে আসছি আবার আমাদের প্ল্যানে। এই হচ্ছে মেন সুইচ বোর্ড, এখান থেকে ডাইরেক্ট আমি ফ্যানে যাচ্ছি। তোরা বলতে পারিস আমাকে তো সুইচ বোর্ডে আসতে হবে, আমাকে তো সকেট কানেক্ট করতে হবে। কোশ্চেনটা ক্লিয়ার আমার? তাহলে সকেটে আমি কেন এলাম না সুইচ বোর্ডে? আমি আসবো, সকেটের জন্য আমি আসবো, কিন্তু পুরো লাইনটাকে ঘুরিয়ে নিয়ে আমি আসবো। এর কারণটা কি, আমাকে তো সেই নিউট্রালটাকে সুইচ বোর্ড 1 থেকে সুইচ বোর্ড 2 এ নিয়ে যেতে হবে। তাহলে আমি যদি আগে, খুব ভালো করে কথাগুলো শুনবি কিন্তু, বারবার বলছি, না শুনলে কিছু ক্লিয়ার হবে না। আমি ধর এখান থেকে এই মিটার বোর্ড বা মেন সুইচ বোর্ড থেকে, এটা তো 0.2 হয়ে গেল। মেন সুইচ বোর্ড থেকে যদি আমি সুইচ বোর্ড অব্দি নিউট্রালটা আনতাম, সুইচ বোর্ড থেকে আবার তুলতাম আমি ফ্যানে, ফ্যান থেকে লাইটে, এই লাইট থেকে এই লাইটে, আমাকে মাথায় রাখতে হবে আমাকে কিন্তু সেই লাইনটাকে ব্যাক করিয়ে সুইচ বোর্ডের মধ্যে দিয়েই এই ঘরে নিয়ে যেতে হবে, আর কোনো রাস্তা নেই নিয়ে যাওয়ার। একটাই রাস্তা, এই সুইচ বোর্ড থেকে এই সুইচ বোর্ডে নিয়ে যাওয়ার। তাহলে প্রথমবার আমি একবার সুইচ বোর্ডে দেবো, সেখান থেকে ফ্যানে দেবো, সেখান থেকে লাইটে দেবো, সেখান থেকে আবার এই লাইটে দেবো, সেখান থেকে আবার এইখান দিয়ে এসে, আমার চ্যানেল তো সেই একটাই ওয়্যারিং, সেই চ্যানেল দিয়ে আমি এসে আবার সুইচ বোর্ডে যাবো। তাহলে দুবার সুইচ বোর্ডে ঢুকছে তো, আমার তো প্রয়োজন নেই। আমার তো একবার ঢোকালেই প্রয়োজন, সুইচ বোর্ডে একবার তারটা ঢোকালেই প্রয়োজন, মানে ঢোকালেই হয়ে যাবে অ্যাকচুয়ালি, মানে নিউট্রালটা দুবার তো ঢোকাতে লাগবে না আমার। তাহলে দুবার যদি আমি নিউট্রালটাকে বেকার ঢোকাই, তাহলে তারটা বেশি লাগছে তো, আমার তো শুধু সকেটের জন্য লাগছে নিউট্রাল। তাহলে কি করব, আমি এই মেন সুইচ বোর্ড থেকে ডাইরেক্ট ফ্যানে চলে আসবো, ফ্যান থেকে ল্যাম্প 1 এ, ল্যাম্প 1 থেকে ল্যাম্প 2 এ, ল্যাম্প 2 থেকে এই লাইন দিয়ে গিয়ে আমি সুইচ বোর্ড 1 এ ঢুকবো। সুইচ বোর্ড 1 এ গিয়ে যে সকেটটা আছে, সেই সকেটের নিউট্রালের সঙ্গে তারটা কানেক্ট করব। করার পর আমি কি করব, এখানে যেই দেয়াল আছে, দেয়ালের মাঝখানে ভাঙা রয়েছে, যেখানে একটা কন্ডিউট লাগানো আছে, যে কন্ডিউটটা হচ্ছে 0.25 mm এর একটা কন্ডিউট, তার মধ্যে দিয়ে তারটাকে আমি নিয়ে চলে আসবো সুইচ বোর্ড 2 এ। সুইচ বোর্ড 2 এ আবার এখানে আমার কি লাগানো আছে, সুইচ বোর্ড 2 এ আমার এখানে সকেট লাগানো আছে। তাহলে ফার্স্টে আমি সকেটে নিউট্রালটা কানেক্ট করব, কানেক্ট করার পর সেই নিউট্রালটাকে নিয়ে যাব L4 এ, L4 থেকে ঘুরিয়ে নিয়ে যাব এখানে L5 এ, L5 থেকে L3 তে। ঠিক আছে, তার মানে আমার একবারই নিউট্রালটা সুইচ বোর্ডে 1 এ ঢুকবে আর সুইচ বোর্ড 2 তে ঢুকবে। এটা ক্লিয়ার হয়েছে? আগে বল।
কোনো রেসপন্স নেই, হ্যাঁ কি না। স্যার ফ্যান থেকে তো আরেকবার ফিরে সুইচ বোর্ডে যাচ্ছে তো। কেন ফ্যান স্যার থেকে সুইচ বোর্ডে যাচ্ছে? নিউট্রাল কি করতে সুইচ বোর্ডে যাবে? আমার কি প্রয়োজন আছে সুইচ বোর্ডে যাওয়ার? আসছি আবার আঁকাতে। সুইচ বোর্ডে আমি কেন নিউট্রালকে নিয়ে যাবো? বল কারণটা বল, তুই যেটা বুঝেছিস সেটাই বল। সকেট বললেন যে সকেটের নিউট্রালে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই, তো ফ্যান থেকে কেন নিয়ে যাবো? ফ্যানের পর তো আরো কয়েকটা পয়েন্ট আছে আমার। ফ্যানে নিয়ে গেলাম, আমাকে তো এই লাইটগুলো তো নিয়ে যেতে হবে। ফ্যান থেকে লাইটে নিয়ে যাব, আবার এই লাইট থেকে এই লাইটে নিয়ে যাব, তারপরে আমি ঘুরিয়ে একেবারে সকেটে নিয়ে যাব। আমাকে সকেটে একবারই নিয়ে যেতে হবে। আমি ফ্যান থেকে সকেটে যদি নিয়ে যাই, আবার সকেট থেকে এখানে নিয়ে যেতে হবে, আবার এখান থেকে এখানে নিয়ে যেতে হবে। আমাকে তো নিউট্রালটাকে নিয়ে আসতে হবে, নিউট্রালটাকে তো এই ঘরে নিয়ে যেতে হবে। নিউট্রাল সকেটে অবশ্যই যাবে, কিন্তু নিউট্রালকে সকেটে আমি একবারই নিয়ে যাব। তা আমাকে তো সেই দেখতেই পাচ্ছি যে আমি প্র্যাকটিক্যালি ভাব, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ভুলে যা। তোকে ধর একটা লাইন দিয়ে জলকে নিয়ে যেতে হবে। জলকে তুই ধর এখানে, একে জল খাওয়ালি, একে জল খাওয়ালি, একে জল খাওয়ালি। তুই জানিস কিন্তু তোকে এখানেও একজনকে জল খাওয়াতে হবে। তুই একে আগেও জল খাওয়াতে পারিস, পরেও জল খাওয়াতে পারিস, কিন্তু একে একবারই জল খাওয়াতে হবে তোকে। তুই কি করবি, আগে একে জল খাওয়াবি না, কারণ তোকে জলের বালতিটাকে এই লাইন দিয়েই নিয়ে যেতে হবে। এই লোকটা এই লাইনে বসে আছে, জলের বালতিটা আমার এই লাইন দিয়েই নিয়ে যেতে হবে। তাহলে এই লাইনে যদি লোকটা বসে থাকে, তাহলে এই লোকটাকে আমি আগে খাওয়াবো না। আমি আগে কাদের খাওয়াবো? এই লোকগুলোকে খাওয়াবো, একে খাওয়াবো, একে খাওয়াবো, একে খাওয়াবো। তারপরে এখান থেকে নিয়ে গিয়ে একে জলটা খাওয়াবো, কারণ আমি জানি জলটা যখন আমি অন্য ঘরে নিয়ে যাব, তখন এই লোকটা সেই জলের ঠিক পাশে, মানে এই ঘরের যে দরজা, এই দরজাটা হচ্ছে কোনটা, এইটা, এই যে ভাঙা জায়গাটা যেখান থেকে আমি কন্ডিউটটাকে নিয়ে গেছি, এইখানে ও বসে আছে। তাহলে আমি তো নিয়ে যাওয়ার সময় ওকে এখানে নিয়ে যেতেই হবে নিউট্রালটা। তাহলে আমি তখন এখান দিয়ে নিয়ে চলে যাব, তখন একবারই নিউট্রালটাকে নিয়ে যাব। এবার যদি দুবার আমি নিউট্রালটাকে নিয়ে যাই, তাহলে আমার তো বেকার। আমি সকেটে একবারই, সকেটে তো আমাকে একবারই নিউট্রালটা ঢোকাতে হবে। তাহলে জল ধর একে আমি আগে খাওয়ালাম, খাইয়ে আবার একে খাওয়ালাম, তারপর আবার একে খাওয়ালাম, তারপর আবার একে খাওয়ালাম, আবার তো এই পথ দিয়ে আমি আসবো। তাহলে এই পথ দিয়ে যখন আসবো, আমি জানি ও তো বসে আছে, তাহলে ওকে তো আমার জল খাওয়াতেই হবে। আমি তো আগে একবার খাইয়ে দিয়েছি, তাহলে আমার কি হয়েছে, আমাকে বেশি পথ ঘুরতে হয়েছে। আমি তো সেকেন্ড বার সেই আসছি, একটা কাজ তো আমি একবারই করব, দুবার একই জায়গা দিয়ে আমি দুবার যাচ্ছি। কাজটা আমার একবার করতে হবে, তাহলে আমি বেকার দুবার যাব কেন, আমি একবারই যাব। বুঝতে পেরেছিস আমার কথাটা এবার? ফ্যান থেকে একবার L2 তে যাব, তারপর আবার L1 এ যাব, ফ্যান তারপর আবার থেকে না, ফ্যান থেকে L1, এখান থেকে ডাইরেক্ট L2, কোনো জাংশন বক্স নেই আমার। মানে কি, এই লাইন দিয়ে গেলাম, এই গেলাম, গিয়ে আমি যখন করাবো বুঝতে পারবি। আচ্ছা আমি বলতে থাকি, এটা এটা দিয়ে বলি, তাহলে সুবিধা হবে বুঝতে। দেখ, প্রথমটা হলো 0.2, এটা বোঝা গেছে তো? মিটার বোর্ড টু মেন সুইচ বোর্ড 0.2, এটা বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট আসছি আমরা ফ্রম মেন সুইচ বোর্ড টু ফ্যান এফ। মেন সুইচ বোর্ড থেকে কতটা উঠবে? 1.5 মিটার উঠবে, সেম। 2 মিটার যাবে, সেম। 0.6 মিটার উঠবে, আমি আবার দেখিয়ে দিচ্ছি, সিলিং এ 0.6 মিটার উঠবে, উঠে যাবে কত? 2.4 মিটার। কিভাবে গেল? আমার এই মেন সুইচ বোর্ড থেকে আসছে লাইনটা, মেন সুইচ বোর্ড থেকে ডাইরেক্ট কোথায় উঠলো? ওয়্যারিং অবধি উঠলো। কতটা উঠলো? ছবি এঁকে দেখাচ্ছি। এটা ধর আমার এমএস, এমএস থেকে উঠলো কতটা? 1.5 মিটার। 2 মিটার গেল, তাই তো? এই নিচে আছে সুইচ বোর্ডটা, এই নিচে সুইচ বোর্ডটা আছে, ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি। এদিকে নামবো না আমি। আমি কি করলাম, এই হচ্ছে আমার কি ছাদ, তাই তো, সিলিং। তাহলে এখান থেকে কতটা উঠবো? তাহলে উঠলাম, গেলাম 1.5 মিটার, 2 মিটার। ছাতে উঠতে হবে তো, ফ্যান তো সাথে আছে। তাহলে এই উঠলাম কত? এটা কত ছিল? 0.6। 0.6। এবারে এই মাথায় ধর ফ্যানটা আছে, এরকম জায়গায় দিয়ে আমি দেখাচ্ছি, ফ্যানটা আছে। ফ্যানটা কোথায় আছে? এটা কত মিটারে আছে? 2.4 মিটারে আছে। এই মাঝামাঝি জায়গায় ফ্যান আছে, সিলিং দিয়ে উঠে 2.4 মিটারে আছে। এই যে 2.4 মিটার, ঠিক আছে, বোঝা গেল এটা? তাহলে আমি ফ্যান অব্দি এলাম,
ফ্যান অব্দি আসার পর ফ্যান টু L1, F টু L1, F টু L1 কত যাবে? ফ্যান থেকে L1 এর ডিস্টেন্স 2.4 আছে, তাহলে 2.4 L1 টা কোথায় আছে? সিলিং থেকে 1.2 মিটার নিচে আছে। এই যে ফ্যান থেকে L1 কতটা আছে দেখ, ফ্যান থেকে L1 হচ্ছে 2.4, এই সিলিং এর ডিস্টেন্সটা নামবে কতটা, আরো 1.2 মিটার নামবে। ইয়েস স্যার, বুঝা গেল? 0.6 প্লাস 0.6 টা। হ্যাঁ 0. ভেরি গুড, 0.6 প্লাস 0.6, তার মানে ফ্যান থেকে L1 এ গেলাম। আমি একটা নিউট্রাল কি করাবো, কোনো জায়গায় কাটবো না নিউট্রালকে। নিউট্রালটা বোঝাটাই একটু কঠিন, এটা বুঝে গেলে অঙ্কটা কিচ্ছু নেই। এবারে আসছি কোত্থেকে, ডাইরেক্ট আর তো রাস্তা নেই আমার, আবার ওই রাস্তা দিয়ে ফিরতে হবে। রাস্তা একটাই আছে, ওয়্যারিং। রাস্তা হচ্ছে সেই কেসিং কেপিং, ওই টানেল, আর কোনো রাস্তা নেই। তাহলে L1 থেকে আসবো কোথায়? L2 এ। কি করে আসবো? L1 থেকে আগে ছাদ উঠবো। ছাদ কতটা উঠবো বল? 1.2 মিটার প্লাস 2.4 ফ্যান অব্দি এলাম, প্লাস 2.4 এই সিলিং অব্দি এলাম লাস্টে। আসার পর সিলিং এর L2 এর উপর অব্দি এলাম, তারপর আরো নামলাম কতটা? 1.2 নামলাম। দেখ সেটাই আছে। ঠিক আছে, L1 টু L2 দেখ, 1.2 প্লাস 4.8, 2.4 প্লাস 2.4, 4.8 প্লাস 1. ঠিক আছে, এতটুকু বোঝা গেল বল? হ্যাঁ স্যার। এবারে এবারে তুই যেটা বলছিস সেটা আমি বলছি। এবারে আমি ডাইরেক্ট ওই L2 থেকে সুইচ বোর্ড 1 অব্দি নিয়ে যাবো। একদম ডাইরেক্ট আমি L2 থেকে সুইচ বোর্ড 1 অব্দি নিয়ে যাবো। এখান থেকে নিয়ে যাবো কোথায়? একদম এই SB1 অব্দি। কারণটা কি, আমি আগে যদি এখান থেকে আনতাম তাহলে ডবল যেতে হতো, একবার এই আসতে হতো। কি অসুবিধাটা হতো বলতো রোহন? দেখ অসুবিধাটা এটাই একবার হতো, সুইচে বেশি নামতে টাকা হতো, লাগতো আমার। তারপর আবার উপরে উঠতে হতো। আমাকে এই নামতে হতো, নেমে আবার উঠতে হতো। আমার নামার তো কোনো প্রয়োজন নেই। আমার সুইচ বোর্ডের মধ্যে শুধুমাত্র এই সকেটের জন্য আমার নিউট্রাল লাগবে, আর কোনো জায়গায় নিউট্রাল লাগবে না। সুইচে তো নিউট্রাল ঢোকে না, সুইচে একটা ফেজ ঢোকে, আর একটা লাইন এখান থেকে বেরিয়ে গিয়ে লোডের সময় কানেক্টেড হয়। নিউট্রাল তো ঢোকে না সুইচে। তাহলে এই সকেটের জন্য আমার নিউট্রালটা লাগবে, সকেটের জন্য আমার একবারই নিউট্রাল লাগবে। তাহলে একেবারে আমি L2 থেকেই নিউট্রালটাকে ব্যাক করাবো, আমার আলাদা করে আর নিউট্রাল ওখানে লাগানোর দরকার নেই। ঠিক সেটাই আমি এখানে করছি। ডাইরেক্ট L2 থেকে নিয়ে গেলাম কোথায়? আমি সুইচ বোর্ডে যাব, কিভাবে যাব? 2.4 প্লাস 2.4 কতটা নামবো এবার? অনেকটা নামতে হবে কিন্তু আমাকে। 1.2 প্লাস 1.5, তাই তো? না 1.2 না, সরি, 0.6 0.6 প্লাস 1. 1.5, 0.6, ভেরি গুড, 0.6 প্লাস 1.5 এই নামবো আমি। তাই আছে দেখ, ওইটা ফেজ, সরি। তাহলে আমি এসবি এল, আচ্ছা তাহলে কত হলো? 1.2 প্লাস 2.4 প্লাস 2.4 প্লাস 2.1, মানে হচ্ছে সেই যেটা আমরা বললাম আর কি, যে 0.6 প্লাস 1.5। তাহলে নামলাম কতটা? 4.2 নামলাম। এবারে কোথায় আসতে হবে? সুইচ বোর্ড SB2 টু L1, সরি L4, SB2 থেকে L4 এ যাব। SB2 আমি যে চলে এসেছি এখান থেকে এখানে। এবার এই যে ডিস্টেন্সটা তো আমি আগেই ক্যালকুলেট করে নিয়েছি, কন্ডুইটের মধ্যে দিয়ে কতটা যাবে, 0.25। ওটাকে আমার আর ধরার দরকার নেই, ওটা তো আমি আগে কন্ডুইটের মধ্যে ক্যালকুলেট করেই নিয়েছি। তাহলে নিউট্রাল তারটা হচ্ছে ওখান থেকে গেল কোথায়? SB2 থেকে ডাইরেক্ট চলে গেল কোথায়? এই SB1 থেকে SB2 এ। SB2 থেকে এবার আমি যাব কোথায়? L4 এ। SB2 থেকে L4 কিভাবে যাব? SB2 থেকে আমি উঠবো 1.5, তারের তো আর বেন্ড হয় না, বেন্ড হয় আমার কার? কেসিং এর। তাহলে 1.5 উঠলাম, 1.5 উঠে আমি গেলাম কতটা? 1.8, 1.8 গিয়ে তারপর নামলাম কতটা আবার? 0.6। এখানে বেন্ডটা ধরেছে, বেসিক্যালি বেন্ডটা না ধরলেও চলে। বেন্ডে তার তার খুব একটা বেশি লাগে না, নেগলিজেবল।
ওটা অবশ্য ফেজেও ধরা হয়েছিল, বেন্ডের তারটা, সরি, এটা ফেজেও ধরা হয়েছিল, ধরতে পারিস তোরা, অসুবিধা কিছু নেই। 0.2 to 0.3 ধরতেই পারিস, কারণ বেন্ডেও তো তারটাও তো ঘুরছে, একটু তার লাগে, যদি ওটা নেগলিজেবল, ওটা না ধরলেও চলে। এই 0.3টা, সরি, এই 0.3টা তোরা নাও ধরতে পারিস, ধরতেও পারিস নাও ধরতে পারিস। যে SB2 to L4 করেছে, 1.5 উঠেছে, 1.8 গেছে, 0.6 নেমেছে, এখানে 0.3 আর 0.2 ধরে নিয়েছে বেন্ডের জন্য, ধরাও যায়, এটা না ধরলেও পারিস, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা L4 অব্দি গেল। এবার L4 to L5 কতটা গেছে? আচ্ছা, এটাও কিন্তু দেখে নিয়েছি আমরা, SB1 থেকে SB2 0.25 মিটার, এটা তো আগেই বলেছি আমি, এটা তো 0.25ই হবে, এটা তো আর হিসেবের কিছু নেই, দেয়াল ভাঙা হয়েছে, কন্ডুইট আছে 0.25 মিটার, তাহলে ওটা 0.25 মিটারই হবে। এবার এই L4 to L5 মানে কোনটা? না বোঝা গেলে বলবি যেটা কিন্তু। কন্ডুইটটা। হ্যাঁ, কন্ডুইটটা, এবার সোজা, আর কিছু নেই, একদম সোজা। স্যার হ্যাঁ বল। বলছিলাম যখন আমরা মানে SB1 থেকে SB2 এ গেছি আমাদের নিউট্রাল ওয়্যার নিয়ে, তখন আমরা তো সেই SB2 তে যখন সকেট আমাদের কাছাকাছি রয়েছে, সকেট থেকে তারপর তো আমরা একদম, নিউট্রাল আগে ওয়্যারটা নিয়ে যাবো। ওই জন্য সুইচ বোর্ড থেকে উঠছি আমরা, ওই জন্য তো সুইচ বোর্ড থেকে উঠছি, সকেটটা লাগিয়ে দিয়েছি আমরা তারটা, আমি তো আবার সেকেন্ড বার ঢুকবো না, ওখানেই লাগিয়ে আর দিয়েছি। স্যার, স্যার আরেকটা প্রশ্ন আছে, বলছি স্যার যখন আমরা মানে প্রথম রুমের মধ্যে আমরা যখন L2 অব্দি আমরা নিউট্রাল ওয়্যারটা নিয়ে গেলাম, তখন আবার যখন ফেরত আসছে তখন হচ্ছে নিউট্রাল ওয়্যারটা তো আমাদের এক্সট্রা একটা লাগছে না, যে এক্সট্রা লাগছে L1 তো, কিন্তু কিছু তো L2 করার নেই, থেকে। আমার তো জাংশন বক্স নেই, এক্সট্রা লাগছে তো, কিন্তু আমার কিছু করার নেই, আমার জেবি যখন নিয়ে আমাকে ওই লাইনটা তো নিয়ে আসতেই হবে, আমি আগে সুইচ বোর্ডে ঢোকাই আর না ঢোকাই, আমাকে তো নিয়ে আসতেই হবে, আমাকে তো ব্যাক করে আনতে হবে। মানে তুই স্যার আমরা তখন বলছিস, যে স্টার্টটাকে না ব্রেক করতে পারবো না। শোন, তোর কথাটা আমি বুঝেছি কি বলছিস, তুই বলছিস আমি যদি একদম সুইচ বোর্ডে নিয়ে গিয়ে তারপর তুলতাম, তাই তো? না স্যার, আমি স্যার বলছি যে আমি নিউট্রাল ওয়্যারটা আমি ফ্যান অব্দি নিয়ে গেলাম, হ্যাঁ, ফ্যান থেকে আমি সুইচ বোর্ডে আনলাম, আর ফ্যান থেকে L1 আর L2 আমি আলাদা পারবো না আলাদা তো, ভাবে জাংশন বক্স কানেকশন নেই করবো। তো, কাটতে পারবো না তো, এটাই আচ্ছা তো ঝামেলা এখানে। ফার্স্টে আমি বলে দিলাম ওই জন্য জাংশন বক্স নেই কোনো জায়গায়, জেবি না হলে কাটবো কোথেকে, আমি জাংশন বক্স লাগাইনি তো, ওয়ারিং বলেই দেয়নি, ওয়ারিং এ জাংশন বক্স লাগাতে বলেনি, যদি বলে দিত তাহলে আমি জেবি লাগাতে পারতাম, আমার তাহলে প্রবলেমে বলে দেবে যে প্রোভাইড জাংশন বক্স, এরকম বলে দেবে, যখন বলেনি আমি জাংশন বক্স লাগাবো না, কারণ জাংশন বক্সের স্পেসিফিকেশন আছে। স্যার বলছিলাম জাংশন বক্স ছাড়া আমরা যখন যখন কোনো একটা লোডে আমরা যখন ফেজ আর নিউট্রাল কানেকশন করছি, তখন তো সেই জায়গাটা তো ওয়্যারটাকে তো ব্রেক করা হচ্ছে, কাটা হচ্ছে। হুম, সেই জায়গাটাই যদি আমরা তখন মানে মানে নিউট্রাল ওয়্যারটাকেই কেটে আমরা দুটো জয়েন করে আবার না আমরা নিউট্রাল কাটছি পজিশনে না, আমরা লাগাবো। ওইভাবে কাটছি না নিউট্রালটাকে, নিউট্রালটা শুধু ইনসুলেশনটা কাটছি, বুঝতে পারছিস? আচ্ছা, হ্যাঁ অনলি হ্যাঁ। ইনসুলেশন কেটে কন্টিনিউ তার নিয়ে যাচ্ছি, ব্রেক করছি না, নোট বানাচ্ছি না। কাটা মানে কিন্তু দু রকম হয়, ইনসুলেশন কাটা মানে কন্টিনিউশন লাইনটা যাবে, শুধু ইনসুলেশন ওই জায়গাটা আমি লাগিয়ে দেবো, যে জায়গাটা ইনসুলেশনটা কেটেছি। আর যদি আমি ব্রেক করি, তার মানে হচ্ছে জাংশন, দুটো পয়েন্টকে যখন আমি যোগ করব তখনই আমার জাংশন হয়ে যাবে। কারণ আমি যদি ধর সাপোজ এখান থেকে লাইনটা নিয়ে এলাম, নিয়ে এসে এখানে ব্রেক করলাম, তুই যেটা বলছিস ব্রেক করে এখান থেকে একটা তার নিয়ে যাবো, এখান থেকে তখনই নোট হয়ে যাবে, আমি এটা নোট করছি না, আমি তারটা নিয়ে আসছি, ইনসুলেশনটা জাস্ট ব্রেক করিয়ে দিচ্ছি, ইনসুলেশনটা ব্রেক করছি কিন্তু ওই তারটাই যাচ্ছে, আবার এখানে এখানে গিয়ে নিউট্রালটা কানেক্ট করার সময় ইনসুলেশনটা জাস্ট ব্রেক করিয়ে দিচ্ছি, আবার ওই তারটাই আসছে। বেসিক্যালি এরকম হয় না ওয়্যারিং, সত্যি কথা বলতে জাংশন বক্স থাকে, জাংশন বক্স এখানে প্রোভাইড করতে বলেনি ফর ইজি ক্যালকুলেশন, সত্যি কথা এটাই। হ্যাঁ, আমরা দেখি তো যে পাড়ার মধ্যে যে বড় বড় মানে নর্মাল যে আমাদের ফেজ লাইন ঢোকে পাড়ায়, হুম, হুম, সেখানে তো দেখি স্যার নোট ওরা বানায়, মানে রোডে রোডে নোট বানায় যখন আলাদা করে লাইন করতে হয় বানায় তো, নোট তো তখন সব তো। জায়গায় জাংশন বক্স লাগায়, সব ওয়্যারিং এই জাংশন বক্স লাগায়, এখানে বলেনি লাগাতে, তাই আমি লাগাবো না, আর কিছু না। এটা তুই প্র্যাকটিক্যাল ওয়্যারিং এর সঙ্গে ভাবিস না, তুই ভাব আমাকে অঙ্কে কি বলে দিয়েছে, আমার অঙ্কে জাংশন বক্স লাগাতে বলেনি, আমি লাগাবো না, এই Okay. হচ্ছে ব্যাপার। তোর কথাটা একদম ঠিক, জাংশন বক্স সব ওয়্যারিং এই বাড়িতেও জাংশন বক্স লাগানো হয়, তাহলে প্রচুর বেশি নিউট্রাল তার লাগে, ওইটাকে কনসিডার করা হয় না, ওই ড্রপটাকে, ঠিক আছে। কিন্তু এখানে বলেনি ফর প্রবলেমটা ইজি করার জন্য বলেনি, কারণ একটা প্রবলেম তো 10 নম্বরের থাকে, জাংশন বক্স দিলে দেখবি প্রবলেমটা আরো বড় হয়ে যাবে, কারণ প্রত্যেকটা জায়গায় জেবি থেকে কেটে 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 নামাতে হবে,
তখন ফেজের ক্যালকুলেশনটা অন্যরকম হবে, নিউট্রাল ক্যালকুলেশনটা অন্যরকম। তোদের ম্যাক্সিমাম অঙ্কেই জাংশন বক্স দেয় না। প্রথম কথা তুই ভাব না, এরকম কোনো বাড়ির প্ল্যান হয়? তুই আঁকাটা দেখ, বাড়িতে বাথরুম নেই, এরকম বাড়ি হয়? না বাড়িতে স্যার। কোনো ওয়াশরুম নেই, এই এই ঘরে কোনো ফ্যান নেই, এরকম হয় কি কোনো বাড়ি? একটা প্ল্যান করে দিয়েছে। বাড়ির প্রথম কথা, বাড়ির মধ্যে কোনোদিন ঘরের মধ্যে মিটার বোর্ড আর মেন সুইচ বোর্ড থাকে না, রাখার নিয়মই না এটা। রাখা যায়, আমার রাখাটা উচিত না অ্যাকচুয়ালি, কিন্তু এখানে কিছু করার নেই। এখানে যা প্ল্যান দিয়েছে আমার তার উপর করতে হবে। আমি সেখানে তো মাথা ফাটাতে পারবো না, আমাকে তো সিভিল প্ল্যান দিয়ে দিয়েছে, আমাকে সেটার উপর ডিজাইন করতে হবে, এস্টিমেট। ঠিক আছে, বুঝছো? ঠিক আছে। আচ্ছা সরি, এবারে আসছি আমরা। তাহলে হলো এবার L4 থেকে L5 জাস্ট ভেঙে দেবো। এবার L5 থেকে আসবে কোথায়? ডাইরেক্ট L3 তে। আবার ওই ব্যাক করে আসবে, 0.25 গেল, আবার 0.25 ব্যাক করে এলো, প্লাস কতটা হবে? প্লাস 1.2 উঠবে। প্ল্যানে চলে আসি আমরা আবার, এদিক থেকে এদিকে আসছে, তাহলে আগে L5 থেকে ভেঙে চলে এলো L4 অব্দি। L4 থেকে উঠলো কতটা? আবার ওয়ারিং অব্দি উঠলো। ওয়ারিং অব্দি তো উঠলে হবে না, ছাদ অব্দি উঠতে হবে, কারণ এদিকে আসতে হবে। তাহলে ওয়ারিং অব্দি 0.6, ছাদ অব্দি আরো 0.6, 1.2 উঠলো। সেই 1.2 উঠে আমার এই ডিস্টেন্সটা এলো 2.7। 2.7 আসার পর আবার নামলো কতটা? আবার 1.2 নামলো। তো দেখো তাই করেছি আমরা, 0.25 প্লাস 1.2 প্লাস 2.7 প্লাস 1.2। ঠিক আছে, তাহলে আমরা পুরোটা পেয়ে গেলাম। এবার যে কটা লেন্থ পেয়েছি সবটা যোগ করে দেবো। 0.2 প্লাস 6.5 প্লাস 3.6 প্লাস 7.2 প্লাস 8.1 প্লাস 0.25 প্লাস 4.2 প্লাস 0.25 প্লাস 5.35, সব কটা যোগ করলাম, করলে পাচ্ছি কত? 35.65 মিটার। এটা হচ্ছে টোটাল আমার কি নিউট্রাল ওয়্যার। 10% এক্সট্রা ধরে নিয়েছি। 10% এক্সট্রা মানে কত? 1.1 দিয়ে গুণ করবো। 1.1 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি কত? এই 39.25 মিটার। তাহলে ফেস তার পেয়েছিলাম আমরা কত? ফেস তার একটা সাপোজ এই 51 পয়েন্টটা বলেছিলাম, এটা ধরার দরকার নেই, এটা কমই ধরবি তোরা। তোরা এইটার লেন্থ আরো কম ধরবি, এই যে 42.9 প্লাস 10% বা মানে প্লাস 15% ধরবি, যেটা হবে তার সঙ্গে যোগ করে দিবি কোনটা? এটা আরো অনেক বেশি ধরেছে, ঠিক আছে, 8.6 মিটার মতো ধরে নিয়েছে, অত ধরতে হবে না। প্লাস তার সঙ্গে যোগ করে দেবো কোনটা? নিউট্রালটা। বা দুটোকে সব থেকে ভালো হয় যেটা কি, অত ঝামেলা করার দরকার নেই, যা ক্যালকুলেশন করে বেরোলো এটা আর এটা যোগ করব, যোগ করে 10% এক্সট্রা। দুটোকে একসঙ্গে, ফেজের তার 42.9 বেরিয়েছে, নিউট্রাল বেরিয়েছে 35.65, দুটোকে যোগ করে দেবো, যোগ করে 10% এক্সট্রা রাখবো। 10% এক্সট্রা রাখার পর যেটা ফ্র্যাকশনাল ভ্যালু আসবে সেটাকে একটা মানে ফ্র্যাকশনাল ভ্যালু তো আর রাখবো না, পয়েন্টটাকে আর নেবো না। যদি 5-এর বেশি হয়, 0.5-এর বেশি হয়, মানে সরি 0.5-এর বেশি হয় তাহলে +1 করে নেবো, যদি 0.5-এর কম হয় তাহলে আমরা জাস্ট ফ্র্যাকশনটাকে বাদ দিয়ে দেবো। বোঝা গেল? এই হচ্ছে আমাদের টোটাল ক্যালকুলেশন অফ কন্ডাক্টর, যেখানে আমরা ফেজ ইউজ করছি এবং অ্যাজ ওয়েল অ্যাজ নিউট্রালটা ইউজ করছি। একই তার, তাতে আমরা আলাদা তার কিছু নেই, যে লেখা আছে নিউট্রাল ওয়্যারটাও একই, 1.5 mm স্কোয়ার অ্যালুমিনিয়াম কন্ডাক্টর সিঙ্গেল কোর 650 ভোল্ট গ্রেড পিভিসি কেবল, সেম কেবল। এই হলো আমাদের নিউট্রাল ক্যালকুলেশন। এবার আর্থের ক্যালকুলেশন একদম ইজি, কিচ্ছু নেই। আর্থ কোথায় কোথায় লাগাবো? আমি দুটো সুইচ বোর্ডে লাগাবো, আর কোথাও লাগাবো না আর্থ। শুধু সুইচ বোর্ডে আমার যেহেতু মেন আমার সকেট আছে তাই সুইচ বোর্ডে লাগবে। তাহলে আর্থটা আনবো কোত্থেকে? আমি আর্থ আনবো একদম সেই মেন মিটার বোর্ড থেকে আনবো আর্থকে। একদম প্ল্যানে চলে আসি, বল। মিটার বক্সে তো স্যার আর্থ কানেকশন হয়। হ্যাঁ করবো তো, ওই যে বলছি মিটার বোর্ড থেকে আনবো। তাহলে মিটার বোর্ড থেকে মেন সুইচ বোর্ড অব্দি এলো 0.2 মিটার, ঠিক আছে। মেন সুইচ বোর্ড থেকে আসবে কোথায় বলো? সুইচ বোর্ড 1 অব্দি, মানে কত হবে? মেন সুইচ থেকে সেই 1.5 উঠলো, 2 গেল, আবার 1.5 নামলো, মানে 5 ছিল এটা, 5 আর এখানে হলো কত? 0.2। 0.2 প্লাস হচ্ছে 5, আর কোথায় আসবে? SB1 থেকে আবার SB2 তে দিতে হবে আমার, SB1 থেকে SB2 এটা আসবে কতটা? 0.25 মিটার। তাহলে এই হচ্ছে আমার টোটাল কত হলো? 0.2 প্লাস
5 প্লাস 0.25 মিটার, এই হচ্ছে আমার টোটাল আর্থিং। তাহলে দেখ এই যে 0.2 প্লাস এটা একটু হেজি হয়ে গেছে, বোঝা যাচ্ছে, 5 মিটার আর 0.25 মিটার একসঙ্গে যোগ করে দে, এই 0.2টাকে 0.25ই ধরে নে, একই তো ব্যাপার। মানে কত হচ্ছে 0.45 প্লাস 5 মানে 5.45, ওইটাকে 6 মিটার বা 5 মিটার ধরে, 5 মিটার ধরিস না, 5 মিটার ধরে 10% এক্সট্রা বা একটু 1 মিটার এক্সট্রা তার নিয়ে নে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে কত 5.45 মিটার। এবার টোটাল লেন্থ রিকোয়ার্ড ইনক্লুডিং ওয়েস্টেজ, ওয়েস্টেজ ইকুয়ালস টু লিখেছে 6 মিটার ইকুয়ালস টু 0.2 কেজি। ওইসব 2 কেজি পেজি আমার নেওয়ার দরকার নেই, আমি লেন্থ নেবো। আমার কেজিতে, এই তারগুলো কেজিতেই হয় অ্যাকচুয়ালি, জিআই তারগুলো কেজিতে বিক্রি করে। দোকানে গিয়ে তুই বলবি আমার 6 মিটার তার লাগবে জিআই তার, ওরা কেজিতেই দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, ওটা তোকে ভাবতে হবে না, ওটা ওরা দেবে মেপে। তো এখানে 0.2 আর 0.25 মিটার করে 5, আর এটা 5 প্লাস করলে 5.45, ওই কিছু 0.15 এক্সট্রা ধরে নিল, মানে পুরো 5.45টা একটু এক্সট্রা ধরতে হবে। তো ওটা আর্টটা যেহেতু খুব বেশি লাগছে না, তাই আমি 10% যাবো না, আমি ওই 5.45টাকে একেবারে 6 মিটার ধরে নেবো। এটা নিজের ওপর, কেউ 5 মিটারও ধরতে পারে। এবারে 5 মিটার ধরলে তো কমে যাবে না, আমার তো 5.45 মিটারই লাগছে, 5 মিটার নিলে তো আমার আর্টটা কমে যাচ্ছে। তাহলে আমি 5.45 মিটার তো দোকানে গিয়ে বলতে পারবো না, তাই আমাকে 6 মিটার বলতে হবে। এটা নিজের ওপর, তুই চাইলে 6 মিটারের বেশিও নিতে পারিস, যদি কেটে কুটে একটু বেশি লাগে তাতেও কোনো সমস্যা নেই, 10% এক্সট্রাও নিতে পারিস। কিন্তু আর্টটা যেহেতু তার যখন অনেক বেশি লাগবে, তখনই মাথায় রাখবি আমার তার কাটাকুটি বেশি হতে পারে, অল্প তার লাগবে আমার বেশি কাটাকুটি করতে হবে না তার। তাহলে আমি মোটামুটি একটা লিমিটের মধ্যে তারটাকে এক্সট্রাটা ধরবো, এই আর কি। তাই হলো আমাদের লেন্থ অফ দা আর্ট ওয়্যার। বোঝা গেল? হ্যাঁ স্যার। এবারে দেখ এই জিনিসটা, এখানে ডেসক্রিপশন অফ দ্য মেটেরিয়াল একটা চার্ট বানাতে হবে, এর সঙ্গে কস্টিং চার্টও ছিল, কস্টিংটা আমি বাদ দিয়েছি কারণ কস্টিং তোরা পারবি না, কস্টিং তুই জানবি কি করে, তোর কাছে তো কস্ট দেওয়া নেই। যদি বলে দেয় কস্ট কোনটার কত দাম, তাহলে পাশে লিখে দিতে পারিস, এরকম বলে দেবে না, তাই তোর কস্টিংটা জানার দরকার নেই। তুই শুধু দেখবি এরকম লিখবি একটা, ফার্স্টে কি সিরিয়াল নাম্বার, ডেসক্রিপশন অফ দ্য মেটেরিয়াল উইথ ফুল স্পেসিফিকেশন, কোয়ান্টিটি রিকোয়ার্ড, কোয়ান্টিটি ইউনিট, ঠিক আছে। ফার্স্টে কি লেগেছে আমার, একটা মেইন সুইচ লেগেছে 240 ভোল্ট 16 অ্যাম্পিয়ার ডিপিআইসি সুইচ উইথ ফিউজ অ্যান্ড নিউট্রাল লিঙ্ক। ফিউজ অ্যান্ড নিউট্রাল লিঙ্ক মানে দুটোতেই ফিউজ আছে, ডি আইসিএসপিএন এর মানে নিউট্রাল লিঙ্ক বোঝাই যাচ্ছে, ফিউজ অ্যান্ড নিউট্রাল লিঙ্ক মানে দুটোতেই ফিউজ আছে, তাই জন্য ওটা লিখেছে। এটা না লিখলেও চলে, তো 250 ভোল্ট গ্রেড 16 অ্যাম্পিয়ার ডিপিআইসি লিখলেই হয়। একখানা লেগেছে, এর তো কোনো ইউনিট নেই, মানে মিটার মিলিমিটার বলে তো কিছু নেই, তাহলে একটা লিখেছি। পিভিসি কেসিং কেপিং, এই যে জিনিসটা দেখছিস এটা আমরা বার করেছিলাম কত 28 মিটার, এই 76 mm ইন্টু 25 mm, এটা মুখস্থ করে নিতে হবে একটা। এইটা এই মানে কি বলবো, এই ক্রস সেকশনে অফ এই এরিয়ারই পিভিসি কেসিং কেপিং পাওয়া যায় 76 mm ইন্টু 25। এটা লিখে, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু কোনো কোড টোডে কোথাও থাকবে না, কারণ এটাই পাওয়া যায় হাউস ওয়্যারিং এর জন্য। তাহলে এটা নিলাম আমি, এটা তো আগে আমরা বার করেছি কত কোয়ান্টিটি 28 মিটার। এই যে 14 SWG জিআই ওয়্যার এটা লিখেছে কত 6 মিটার, 6 মিটার ইকুয়ালস টু 0.2 কেজি। আমার দরকার নেই, আমি এখানে 6 মিটারই লিখবো, 0.2 কেজি আমার লিখতে হবে না, আমি যা পেয়েছি সেটাই লিখব। আর্থিং থিম্বেল উইথ নাট অ্যান্ড বোল্টস, এইগুলো কিচ্ছু না, এগুলো হচ্ছে আমার এই আর্থ কোথায় কোথায় কানেক্ট করেছি। একটা কানেক্ট করেছি মিটার বোর্ডে, একটা কানেক্ট করেছি আমার কোথায় তোর সুইচ বোর্ড 1 এ, আর একটা সুইচ বোর্ড 2 এ। এই তিনটে নাট বোল্ট লেগেছে, তাই 3। এগুলো নিজের মতো দেখলে, এগুলো নিজে থেকে বুঝে নিয়ে করতে হবে, এর মধ্যে বা এটা না লিখলেও চলে, এটা স্পেসিফিকেশন থেকে আসবে না। নাট বোল্ট যেখানে যেখানে আর্ট লাগিয়েছি সেখানে সেখানে লেগেছে, আমার 3 জায়গায় লাগিয়েছি, 3টে লেগেছে। এবার আসছে কন্ডাক্টর টোটাল কত লেগেছে, দুটো যোগ করে 10% এক্সট্রা করে যা পাবো 1, এইগুলোই কিন্তু মেন 1.5 স্কোয়ার। এই তারটা কত লেগেছে ফেস প্লাস নিউট্রাল করে যেটা হয়েছে সেই তত মিটার লিখেছি, যা যা পেয়েছি আমি এস্টিমেটে সেগুলোই লিখবো। এবার দেখ পিয়ানো সুইচ 1 ওয়ে 5 অ্যাম্পিয়ার, কতগুলো সুইচ আছে এখানে, যে কটা লোড আছে
পিয়ানো সুইচ মানে কি, বাড়িতে যে সুইচটা ইউজ করা হয় পিয়ানো রিডের মতো দেখতে, 5 অ্যাম্পিয়ারের সুইচ। আমার এখানে কোনো পাওয়ার লোড নেই। পাওয়ার লোড মানে কি, 500 ওয়াটের ওপর যে লোড হয় সেগুলোকে পাওয়ার লোড বলে, সেরকম কিছু নেই। তাই এখানে 15 অ্যাম্পিয়ারের সুইচ লাগবে না, সব 5 অ্যাম্পিয়ারের সুইচ ইউজ করবে। কটা সুইচ লাগবে, কটা লোড আছে আমার, 5টা, আমার টোটাল 6টা লোড আছে আর 2টো সকেটের আছে, তাহলে টোটাল 6টা প্লাস 2টো 8টা, 2টো সকেটের জন্য 2টো সুইচ লাগবে। আর আমার একটা ঘরে 3টে ল্যাম্প আছে, আর একটা ঘরে আমার 2টো ল্যাম্প, একটা ফ্যান আছে। বারান্দায় একদম বাইরে একটা ল্যাম্প, 2টো ল্যাম্প, 3টে ল্যাম্প, আর এদিকে 5টা ল্যাম্প আর একটা ফ্যান আর 2টো সকেট, তাহলে 8টা টোটাল পয়েন্ট, তাহলে 8টা সুইচ লাগছে। সিলিং রোজ 2 প্লেট পিভিসি টাইপ। সিলিং রোজটা কি, যেটা হচ্ছে আমার ওই ফ্যানের পাশে লাগানো হয়। ফ্যানের ফ্যানের যে কানেকশনটা ফেজ আর নিউট্রালে সিলিং রোজে কানেক্ট করা হয়, এটা একটাই লাগছে, একটা ফ্যান আছে বলে। এবারে যেগুলো বলছি যে ব্রাশ ব্র্যাকেট উইথ হোল্ডার্স, ওয়াটার টাইট ব্র্যাকেট উইথ হোল্ডার্স, এগুলো লেখার কোনো দরকার নেই। ব্রাশ ব্র্যাকেট মানে কি, এই ব্র্যাকেট কথাটার মানে হচ্ছে এই যে আমরা এই কন্ডুইট গুলোকে, এই কেসিং গুলোকে যে ধরে রাখি, এর বাইরের দিকে একটা ব্র্যাকেট টাইপের থাকে যেটা দিয়ে কেসিংটা আটকানো হয়। কটা, এটা তো নিজের ইচ্ছে মতো 4টে 5টা নিয়ে নিবি, বা এগুলো না লিখলেও চলে, ঠিক আছে। কারণ এগুলো যারা ওয়্যারিং করবে, যতক্ষণ না তুই দেয়ালে লাগাবি বুঝতে পারবি যত কতগুলো লাগাতে হবে। দেয়ালে লাগানোর সময় বুঝতে পারবি যে 4টে লাগালে টাইট হচ্ছে কি 5টা লাগালে টাইট হচ্ছে, এটা এগুলো স্পেসিফিকেশন থেকে কিন্তু আসবে না, ঠিক আছে। এবার আসছে প্লাগ সকেট, যেগুলো আসছে 10 নম্বরটা। এই ওয়াটার টাইট ব্র্যাকেট উইথ হোল্ডার এসব বাদ দে। প্লাগ সকেট কটা লাগছে আমার, 2টো লাগছে। 3 পিন সকেট 2টো লাগছে, বলেই দিয়েছে 2টো সকেট লাগতে হবে 5 অ্যাম্পিয়ারের, ঠিক আছে। 2টো সকেট আমি নিয়েছি। টিক উড বোর্ড, টিক উড বোর্ড কি কি আছে, ডাবল, মানে 2টো সুইচ বোর্ড লাগছে। এই সুইচ বোর্ডের হচ্ছে 2 রকমের পাওয়া যায়, একটা 25/20 আর একটা হচ্ছে 20/15। তো যেদিকে আমার লোড বেশি, দুদিকে আমার একটা দিকে আমার ফ্যান আছে, 2টো সুইচ আছে, একটা সকেট আছে, আর একটা দিকে 3টে সুইচ আছে, একটা সকেট আছে, দুদিকেই কিন্তু আমার 4টে লোড। তাহলে এখানে দেখ টিকউড বোর্ড ডাবল 2টো বলেছে, এইটা আলাদা, এটা আমার এই যে যেটা বলেছে এটা একটা এক্সেস করে রেখেছে, যদি ভবিষ্যতে কোনো পয়েন্ট বাড়ানো হয়, এটা আমার প্রয়োজন নেই, এটা এক্সট্রাটা এখানে কোনো ওয়্যারিং নেই, কিন্তু আলাদা একটা বোর্ড লাগিয়ে রেখেছে। আমি শুধু এইটা নেবো, সুইচ বোর্ড 25 cm ইন্টু 20 cm 2, এইটা। এটাও কিন্তু এটা হচ্ছে পাওয়ার সকেটের জন্য ইউজ করা হয়, যদি পাওয়ার সকেট ভবিষ্যতে লাগানো হয়, এটা আমার নেওয়ার দরকার নেই। আর নর্মাল সকেটের জন্য, পাওয়ার সকেট যেহেতু বেশি লোড থাকে না, তাই একটা ছোট বোর্ডের মধ্যেই রাখা হয়। আর আমরা যে বোর্ডটা নেবো, এটাও মুখস্থ করে নিতে হবে, এগুলো তো আর স্পেসিফিকেশন থাকে না, সুইচ বোর্ডের কত মাপ হবে, 25 সেন্টিমিটার ইন্টু 20 সেন্টিমিটার। এটা হচ্ছে একটা ফিক্সড হচ্ছে আমার এর রেটিংটা। রাউন্ড উডেন ব্লক ফ্লক এসব কিছু লাগবে না, এগুলো ওই লাগানো হয়, রাউন্ড উডেন ব্লক গুলো লাগানো হয় কোথায়, ওই যেখানে যেখানে বেন্ড হচ্ছে সেখানে উডেন ব্লক লাগানো হয়। এসব নিতে হবে না, বা যদি নিতে চাস ওই 4টে 5টা 6টা নিজের ইচ্ছে মতো লিখে দিবি। আচ্ছা, এবার দেখ এই যে টিকউড গ্যাটিস, এই গ্যাটিসটা কি, গ্যাটিস হচ্ছে কি, এই যে যখন আমরা দেয়ালের মধ্যে একটা কিছুকে লাগাবো, দেয়ালের মধ্যে গর্ত করে তোর স্ক্রু দিয়ে লাগাতে হবে, তাহলে দেয়ালে যখন স্ক্রু দিয়ে লাগানো হয় দেখবি দেয়ালে ফুটো করে একটা কাঠের চিপ লাগানো, এটা কি গ্যাটিস বলে। 100 খানা দেওয়া আছে, তুই 100 জায়গায় 150 দিতে পারিস, এগুলো নিজের উপর। উডেন স্ক্রু কটা লাগবে, এসব কিচ্ছু লাগবে না, এই উডেন স্ক্রু তুই একটা লিখে দিলি ধর 20টা, এসব কিচ্ছু লিখতে হবে না, এগুলো মোটামুটি এইগুলো কিছু লেখার দরকার নেই। মোটামুটি ধর এই রাউন্ড উডেন ব্লক, টিকউড গ্যাটিস, উডেন স্ক্রু নিজের হিসেব মতো একটা মন মতো লিখে দিবি, ঠিক আছে, তাহলেই হবে। আর যা যা আছে এসব লিখতে হবে না, সিমেন্ট স্যান্ড ভার্নিশ এটসেট্রা এগুলো তো লাগে, কোনো জায়গায় দেয়ালকে আমি ফুটো করছি, কিছু জায়গায় একটু সিমেন্ট দিয়ে দিতে হবে, এগুলো তো কোনো হিসেব হয় না, জাস্ট এগুলো লিখে রাখবি। মেন তাহলে আমার কোনগুলো হচ্ছে, আর্থওয়্যার, আমার ফেজ ওয়্যার, নিউট্রাল ওয়্যার, ডিস্ট্রিবিউশন বক্স, সুইচ বোর্ড, সুইচ, সকেট, এই হচ্ছে আমার এস্টিমেটেড ফর্ম, যেটা এটা হচ্ছে এস্টিমেট ফর্ম, সেখানে আমাকে মেনলি এটা লিখতে হবে। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, ঠিক আছে, আমি ক্লাস আজকের মতো অফ করছি, কোনো সমস্যা হলে আমাকে পরে বলিস, ঠিক আছে। দাঁড়া একটু, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। রিমেডিয়াল ক্লাসটায় সবাই জয়েন করবি,
রিমেডিয়াল ক্লাসে কিন্তু এইগুলো আলোচনা হয়, আমি আগের দিনও আলোচনা করেছি। ওকে, লিভ করতে পারিস তোরা।